সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। উপজেলা নির্বাচনের নামে সরকার বিএনপির জন্য ফাঁদ পেতেছিল বলে মন্তব্য দলের নেতাদের, তবে সরকার সফল হয়নি বলে দাবি তাদের। কিন্তু উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য বহিষ্কার হয়েছেন আরও 61 জন। আওয়ামী লীগ বলছে বিএনপির শাসনামলে জাতাকলে পিষ্ট হয়ে তাদের বর্জন করেছিল জনগণ, সেই গেরো এখনও ছুটাতে পারেনি তারা, জনসমর্থন না পেয়ে হতাশ। সরকার কোনো ফাঁদ পাতেনি, নিজেদের ফাঁদেই আটকে গেছে বিএনপি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির ফাঁদ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস.এম. কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন এম. মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ, এবং এম.এ. আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি, পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারো। ওয়াসা সিটি কর্পোরেশন দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে, বাণিজ্যিক মনোভাবেই অসহায় ঢাকাবাসী। 31 ঘন্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক, কালকের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার আশা। ভারতের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে দেশে পেঁয়াজের দামে ধস, খাতুনগঞ্জে কয়েক ঘন্টায় কেজিতে কমেছে 6 টাকা পর্যন্ত। আমদানিতে ক্ষতির শঙ্কা কৃষক ব্যবসায়ীদের। উচ্চ শব্দে বাজানো হয় হর্ন, বরিশালে পরিবহন শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষ, আহত 15। কিশোরগঞ্জে কলা নিয়ে তুলকালাম, দুদল গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, আহত 10। এবং 16 মে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে আবু ধাবি, পতেঙ্গা বে টার্মিনালে হবে $1 বিলিয়ন বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নিজেরাই আনবে যন্ত্রপাতি। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছে আলোচনার শিরোনাম রাজনীতির ফাঁদ। বিএনপি বলছে সরকার উপজেলা নির্বাচন কেন্দ্র করে তাদের জন্য ফাঁদ পাতার চেষ্টা করেছিল, সেই ফাঁদে বিএনপি পা দেয়নি বলে দলের নেতারা মন্তব্য করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ বলছে বিএনপির জন্য আওয়ামী লীগ কোনো ফাঁদ পাতেনি, বরং বিএনপি নিজেরাই তাদের ফাঁদে আটকে আছে। এসব সহ অন্যান্য সমস্যা এবং বিষয় আলোচনা করবো। আজিজ ভাই, ফাঁদ প্রসঙ্গ যেহেতু বলছি, রাজনীতির ফাঁদ, তো বিএনপি নেতারা বলছেন যে উপজেলা নির্বাচন কেন্দ্র করে তাদের জন্য ফাঁদ পাতা হয়েছিল, তো সেই ফাঁদে তারা পা দেয়নি। তো ফাঁদে পা দেয়নি বলতে বিএনপি বোঝানোর চেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান আজকে কথা বলেছেন। তো তিনি বলছেন যে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিক, সেই জন্য ফাঁদ পেতেছিল। কিন্তু বিএনপি দলীয়ভাবে না নিলেও বিএনপি নেতারা, পদধারী নেতারা এই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রথম ধাপ যেটি হচ্ছে 8ই মে অনুষ্ঠিত হওয়ার কথা, সেইখানে অংশ নেওয়ার জন্য বিএনপি এরই মধ্যে তাদের দল থেকে 81 জন পদধারী নেতাকে বহিষ্কার করেছে। আগামী 21 মে যে দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে অংশ নেওয়ার জন্য বিএনপি এখন পর্যন্ত তাদের 66 জন নেতাকে বহিষ্কার করেছে। গণমাধ্যমগুলো বলছে আগে এক সময় বিএনপি করতেন, নানা কারণে বিএনপি থেকে অব্যাহতিপ্রাপ্ত, কিংবা বিএনপি করেন এখনও কিন্তু দলের কোনো পদ পদবিতে নেই, এরকম অনেক নেতাও অংশ নিচ্ছেন। তো যাদের কথা বলা হচ্ছে বহিষ্কার হয়ে তারা সব পদধারী। তো এখন বিএনপি যে বলছে ফাঁদ, বিএনপির ভাষায় সেই ফাঁদে পা দেয়নি, তাহলে এত নেতা বহিষ্কার নির্বাচনে অংশ নেওয়ার জন্য, আসলে ফাঁদে পা না দেওয়ার ব্যাখ্যাটা কি, চলে কিনা? ধন্যবাদ আপনাকে। ফাঁদের একটা ব্যাখ্যা আছে যে এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা প্রতীকবিহীন ছিল। জি, সরকার নির্বাচনের সুবিধা ভেবে সেখানে শুধুমাত্র প্রতীক দেওয়া হলো আপনার উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার না বা কাউন্সিলর না। সেখানে এটার তীব্র বিরোধিতা সবই করে এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞরাও করে। শেষ পর্যন্ত সরকার যখন খুবই সিরিয়াস, তখন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বললেন অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের আদলে আইনটা করা হোক, সেটাও করা হয়নি। এরপরে এখন সংসদ নির্বাচনের পরে, আমি কিন্তু এটা লেখাও লিখেছি, সংসদ নির্বাচনের পরে যখন বিভিন্ন নিজের দল থেকে বিভিন্ন প্রার্থী দেওয়া হলো, তখন অনেক দলে বিভক্ত হয়ে গেল। তখন উপজেলা আর প্রতীক দিয়ে প্রার্থীর সিলেকশন করা কঠিন মনে করে তারা প্রতীক বাদ দিয়ে নির্বাচন করলো, আইন সংশোধন না করে। আইনটা কিন্তু বহাল আছে, কিন্তু স্বতন্ত্র যে কেউ আইন থাকলেও স্বতন্ত্র দাঁড়াতে তো বাধা নেই, সেইটাকে ওপেন করে দেওয়া হলো। এখন যেটা দাঁড়ালো, এইটাই বলছে যে এইটা দিলে হয়তো সেখানে বিএনপিও নির্বাচনে আসবে, বিএনপি নির্বাচনে আসে নাই। এখন আমার বক্তব্য হচ্ছে যে বিএনপি যে নির্বাচনে আসে নাই, বিএনপিতে সব নির্বাচনে, গণতান্ত্রিক দেশে নির্বাচনে আসা উচিত,
সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কিন্তু বিএনপি মনে করছে যে তারা কোনো নির্বাচনে গেলেও নির্বাচনের রেজাল্ট তাদের পক্ষে আসবে না। এক, দুই হচ্ছে আগে নির্বাচনে অংশগ্রহণ করেও দেখেছে, সিটি কর্পোরেশন নির্বাচনেও অংশগ্রহণ করেছে। যেমন গাজীপুরের মান্নান সাহেব মেয়র হওয়ার পরেও তাকে একদিনও দায়িত্ব পালন করতে দেওয়া হয় নাই, অ্যারেস্ট করে শেষ পর্যন্ত সে মৃত্যুবরণই করেছে। আচ্ছা, উল্টো পিঠও আছে। আপনি 13 সালের নির্বাচনের কথা বলছেন, তো মান্নান সাহেবকে একদিনও দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি আপনি বলছিলেন। ওই সময় আবার বিএনপিরই বরিশালে আহসান হাবিব কামাল তিনি জিতেছেন, তিনি পুরো মেয়াদি দায়িত্ব পালন করেছেন। এটা হলো পুরো আওয়ামী লীগের ভিতরে বিএনপির পরিচয় আওয়ামী লীগ হয়ে চালাইছে। আচ্ছা, চালাইছে অনেক জায়গায়। ওই সময় 5টি সিটি কর্পোরেশন জিতেছিল বিএনপি। হ্যাঁ, আবার দেখেন আমি আমার এলাকায় বলি, এখন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে দাঁড়াইছে, তিনি এমপি সাহেব, যিনি ডেপুটি স্পিকার, উনি ওনার সাথে তার সম্পর্ক নাই। সুতরাং ওনার বিরুদ্ধে এখন অন্য প্রার্থী দিছে, উনিও তো আওয়ামী লীগের। অর্থাৎ ওই যে একটা আছে না যে নিজের মন্ত্রী এমপিদের স্বজনদের ইলেকশন, স্বজনটি হলেই না, যেমন তার আবার আপন ছোট ভাই উপজেলা চেয়ারম্যান দাঁড়াইছে, তার পক্ষে সে নাই। এখন তার যদি টুকু সাহেবরে জিজ্ঞেস করেন যে তার ভাই দাঁড়াইছে, তার বাইরে ইলেকশনতে উইথড্র করে, তার কথা তো শুনবে না সে। এই যে ব্যাপার, স্বজন হলেও যে এই সিদ্ধান্তটা, তো আমি মনে করি প্রথম দিকে বলার পরে এটা তো বুমেরাং হয়েছে। এখন বিএনপি যেটা করেছে, আপনার এখানেই আমি প্রথম পর্বের ইলেকশনে বলেছিলাম যে ওই সময় আমি স্ক্যান করেছিলাম, একজন ছিল উপজেলা বিএনপির আপনার প্রেসিডেন্ট, এছাড়া বিএনপির অঙ্গ সংগঠনের আপনার আহ্বায়ক, প্রেসিডেন্ট এগুলো ছিল, কিন্তু ইউনিয়ন কাউন্সিল বা সাধারণ মেম্বার ইত্যাদি ইত্যাদি কোনো উপজেলারও আপনার বড় নেতা ছিল না। ওনারা কি নেতা নন? এখন আমি বলি কর্মীরা না, নেতা সব নেতা না, নেতা না, কর্মীরা। ইউনিয়ন কমিটির যদি সভাপতি কিংবা তিনি উপজেলার চেয়ারম্যান এসে দাঁড়াবে, সব দাঁড়াইতেছে উপজেলা চেয়ারম্যানে, আপনি দেখেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নিচে কেউ দাঁড়ায় না। অর্থাৎ তার ধারণা যে আওয়ামী লীগের পপুলারিটি কমে গেছে, বিএনপির থেকে কোনো মতো খারাইলেই ভিন্ন আলোচনা। কিন্তু আমি বলছি কেন্দ্রীয় কমিটিতে না থাকলে, জেলা কমিটিতে না থাকলে, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন কমিটিতে থাকলে তাদেরকে আপনি নেতা হিসেবে না না না, উপজেলা চেয়ারম্যানের শোনেন আপনার ব্যাপারটা আমি জানি, উপজেলা নির্বাচনে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দই ইলেকশন করে। সেখানে ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, এরা কিন্তু উপজেলার চেয়ারম্যান না, করতে পারে কমিশনার মেম্বার, এরা করবে। লেভেল আছে তো, যতই বলেন সমাজতন্ত্র মানে কাটতে গলা কাটতে সব সমান করে ফেলানো না। এখন হচ্ছে ফাঁকা দান, আরে যে থাকাইলেই বোধহয় ভোট দিয়ে দিব, এগুলো ইমেচিউর লোক তো। আর আমার কথা হলো আওয়ামী লীগ এবং বিএনপির মতো সংগঠনে এই ধরনের কর্মী টাইপের সাধারণ যে কর্মী, এরকম এক একটা ইলেকশনে 50 জন এক্সপেল করে দিলে এইসব পার্টির কোনো ক্ষতি হবে না। এই ক্ষতি ঠিকই পরগাছার মতো গাছ জ্বালাই দেবো। জি, ধন্যবাদ। কামাল ভাই, ধরেন বিএনপি প্রসঙ্গে নিশ্চয়ই আপনি বলবেন, কিন্তু আমি একটু আওয়ামী লীগ প্রসঙ্গে একটা কথা আপনাকে জানতে চাই। সেটি হচ্ছে যে এই যে আজিজ ভাই কিছুটা বলছিলেন স্বজন প্রসঙ্গ, এখন স্বজন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছিলেন সেটির পরে তো অনেক দিন গেছে, এরপরে নতুন একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন, সেটি হচ্ছে স্বজন বলতে বুঝিয়েছেন যে ভাই, সন্তান ইত্যাদি। এখন আপনাদের আওয়ামী লীগের তৃণমূলের যারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন কিংবা অংশ নিতে ইচ্ছুক সামনের ধাপগুলোতে, তারা অনেকেই প্রথম দিকে বলছিলেন যে এই ধোঁয়াশাটি তাদের মধ্যে ছিল যে কারা স্বজন নন, কিংবা স্বজনরা ইলেকশনে না থাকুন, সেটি অনেক দেরিতে দেওয়া হয়েছিল এই বক্তব্যের পাশাপাশি। এখন আবার বলছেন এইবার যে কেন্দ্র থেকে স্বজনের যে ব্যাখ্যা দেওয়া হলো, এটিও তাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হচ্ছে না। আপনার ধন্যবাদ। দুজন বিজ্ঞ দক্ষ সাংবাদিক, দুজনই আমার খুব ঘনিষ্ঠ, দুইজনকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের। হ্যাঁ না, আজিজ ভাই যে কথা বলেছেন তাতে জনগণ হাসবে, কারণ আপনি যেটা আজিজ ভাইকে ধরেছিলেন, আজিজ ভাই সেটার উত্তর না দিয়ে চলে এসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপির কোন নেতা। 2013 সালে সবচেয়ে বিএনপির মেয়ররা জিতেছিল। খুলনার মনি ভাই, যে আপনি হাসান কামালের বললেন, সিলেটের আরিফুল হক চৌধুরী, এবং আরিফুল হক চৌধুরী এই লাস্ট পর্যন্ত নীরবে নিরাপদে শান্তিপূর্ণভাবে তার মেয়রশিপ পরিচালনা করে। অর্থাৎ বঙ্গবন্ধু তানায় জননেত্রী শেখ হাসিনার সরকার মনে করে জনগণ যাকে রায় দিয়েছেন
সেই নির্বাচিত প্রতিনিধি তার মাধ্যমে সরকার তার উন্নয়নের কর্মকাণ্ড করবে, তার কোনো কাজে বাধা দেবে। মান্নান সাহেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, যার ফলে তার মামলা হয়েছিল। এই কারণে হয়তো তিনি কাজ করতে পারেনি, কিন্তু বাকি তো সবাই করেছে, করেছেন, বুলবুলও করেছে রাজশাহীতে। তাই যেটা বেছে দিলেন। আর আপনার প্রতীক দেখেন, আমরা আইন কেন চেঞ্জ করব? আমরা তো দলের থেকে মনোনয়ন দেইনি। দলের থেকে মনোনয়ন দিলি না, আরপি অনুযায়ী আমার প্রতীক দিতে হবে। আর আওয়ামী লীগ তো একাই আইন পাশ করেন নাই, বিএনপিতে এই প্রতীক, তাদের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। বলেন নাই তো যে আমরা এই প্রতীক, স্থানীয় সরকারের প্রতীক নিয়ে নির্বাচনে আমরা যাব না, করেছে তো নির্বাচন। তার পরবর্তীতে তারা যখন তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, তখন তারা নির্বাচনের পদ্ধতি থেকেই সরে গেছেন। তারা তো জনগণের আস্থা ভালোবাসা অর্জন করে ক্ষমতার ভিতরে তারা বিশ্বাস করে না, কারণ জনগণের আস্থা তাদের প্রতি নাই। আস্থা ভালোবাসা দেখানোর মতন পরিবেশ আপনারা রাখেননি, ভোটাররা বিএনপির প্রতি যে আস্থা আছে এটি দেখানোর মতো অবস্থা রাখেননি, এটি বিএনপির বক্তব্য। আমি 2013 সালে রাখছি না, তখন তো আমরা ক্ষমতায় ছিলাম। অর্থাৎ 2014 সালের নির্বাচনে বিএনপি অতীতে যে 2001 থেকে 2006 যে অপকর্ম করেছেন, দেশটাকে মানে খুনিদের বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ, জঙ্গিবাদের বাংলাদেশ, রাজনীতিবিদদের হত্যা করার মধ্যে দিয়ে বাংলাদেশকে একটু অন্ধকার যুগে নিয়ে গেছিল। শুধু তাই নয়, বিরোধী দলের নেতাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল। সেই সময়ের ঘটনার মধ্যে দিয়ে যদি বলতে যে 2013-তে, হ্যাঁ 2013-র পরে তারা যখন 2014-তে নির্বাচনকে সামনে রেখে যখন নির্বাচনে না এসে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছেন, অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে মেরেছেন, স্ত্রীর সামনে স্বামী এবং মেয়ে আত্মনাদ করছেন, সেই সময় মানে সারা বাংলাদেশে একটা অগ্নি সন্ত্রাস, প্রশাসনের লোককে হত্যা করেছে। সেই কারণে পরবর্তীতে জনগণ তাদের অতীতের কর্মকাণ্ড, 2014-এর কর্মকাণ্ডের পর থেকে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনাদের স্বজন প্রসঙ্গটা যদি একটু বলেন। আমি যেটা বলি, দেখেন, আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, বঙ্গবন্ধু তনয়া, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বঙ্গবন্ধুর তনয়া যে কথা বলবেন সেইটা হচ্ছে আমাদের কথা। আপনি জানেন যে বঙ্গবন্ধুর তনয়া সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলেছেন যে কারা এই নির্বাচন করা উচিত না, সেটা ব্যাখ্যা দিয়েছেন। এবং এটা সুস্পষ্ট যে সন্তান এবং স্ত্রী, এটা উনি ব্যাখ্যা দিয়েছেন। এবং আমরা মনে করি এই নির্বাচনের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনকে প্রভাব মুক্ত করা। এবং বিএনপি যে ফাঁদে পড়েছেন তার প্রমাণ বিএনপির নেতাকর্মীরা, জনগণ তো বিএনপির সাথে নাই, বিএনপির নেতাকর্মীরা এখন বিএনপিকে ছেড়ে যাওয়ার জন্য জনগণের কাতার এসে দাঁড়াচ্ছে। কামাল, আপনি বলছেন আপনাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনকে প্রভাব মুক্ত রাখার, তার মানে কি বিষয়টা দাঁড়ায় মন্ত্রী এমপিদের স্বজনরা দাঁড়ালে নির্বাচনটি প্রভাবযুক্ত হয়ে যায়? আমি একটা ব্যাখ্যা দিই। দেখেন, আমি এমপি, আমার সন্তান যখন দাঁড়াবে তখন কিন্তু আপনার কিছু না কিছু একটা প্রভাব পড়বেই। জি, ধন্যবাদ আপনাকে। মঞ্জু ভাই, দুটি বিষয় আপনার কাছে জানতে চাই। একটি বিষয় হচ্ছে মানে বিএনপি বলছে তারা ফাঁদ থেকে বের হয়ে, মানে ফাঁদে তারা আটকা পড়েননি। তো এখন আমার প্রশ্নটি হচ্ছে এইবারের যে 8 তারিখ যেটি হতে যাচ্ছে এবং 21 তারিখ যেটি হতে যাচ্ছে, এই দুই জায়গাতে বিএনপির কি পরিমাণ নেতা নির্বাচন করতে ইচ্ছুক, এর একটি চিত্র এরই মধ্যে এসেছে গণমাধ্যমে। এর আগেও বিভিন্ন সময় এই জাতীয় নির্বাচন বিএনপি অংশ না নিলে, বর্জন করলে দলের নেতাদের মধ্যে মোটামুটি একটা মানার প্রবণতা দেখা গেছে। কিন্তু যতবারই স্থানীয় সরকারের নির্বাচন আসে, তৃণমূল বিএনপির এই হারে, এবার যে হারে বহিষ্কার হয়েছে কিংবা যে হারে অংশ নিচ্ছেন, মোটামুটি কাছাকাছি হারেই একটা অংশ নেয়। এই জায়গাটি একটি। আর আরেকটি জায়গা হচ্ছে গত জাতীয় নির্বাচনে, দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কৌশল ছিল নির্বাচনটিকে যতভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যায় নৌকা প্রতীক দিয়ে, নৌকা প্রতীক ছাড়া স্বতন্ত্র হয়ে দলের প্রার্থীদেরকে, মানে দলের নেতাদেরকে নির্বাচন করার জন্য একটা উৎসাহ দেওয়া হয়েছিল। এবার আবার একটা ভিন্ন রকম কৌশল। তো দুটি কৌশল আর বিএনপির যে কৌশল, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। 3টি প্রসঙ্গ। আমার দুপাশে দুজন চমৎকার কথা বলেন, তাদের যুক্তি উপস্থাপন করেছেন। আপনি যেটা বললেন যে কেন উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে নিষেধাজ্ঞা, বহিষ্কার, নানান রকম হুমকি ধামকির পরও বিএনপি
যারা নেতা ছিলেন, যেটা আজিজ ভাই বললেন, এই পদ হোক বা সেই পদ হোক, বর্তমান হোক অথবা সাবেক হোক, যারা এনটি আওয়ামী লীগ অথবা বিএনপির আদর্শে বিশ্বাস করে, এরকম ওই এলাকার লোকজন কিন্তু তাদেরকে বিএনপি নেতা হিসেবে চেনে। কোন পোস্ট পজিশনে আছেন সেটা ব্যাপার না। কেন যান? দেখেন, স্থানীয় সরকার নির্বাচনটা একেবারে এলাকা কেন্দ্রিক। কিন্তু আমরা, আপনারা যারা গ্রাম থেকে এসেছি, আমরা সকলে জানি একেবারে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপজেলা, এমনকি জেলা পরিষদ পর্যন্ত, সেই জায়গাটার সাথে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে কোনো দলই করেন, এলাকার লোকে তাদের একেবারে প্রত্যেকটা মানুষের সাথে যাদের সম্পর্ক, তারাই এই নির্বাচনগুলো করে আসছেন যুগের পর যুগ। এরপরে একটি পর্যায়ে আওয়ামী লীগ সরকার মনে করেছিলেন আইন করে যে এটাকে একটা প্রতীক দেওয়া দরকার, কারণ সেখানেও এক ধরনের আমরা রাজনৈতিক বিভাজনে চলে যাচ্ছিলেন। উনি বলেন না যে তিনি মার্কা নিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু সকলে জানে উনি আওয়ামী লীগের। আবার আজিজ ভাই মার্কা ছাড়া দাঁড়ালেও সকলে জানে উনি একটি দলকে, বিএনপিকে সমর্থন করেন। ফলে ওনারা ভাবলেন যেহেতু এটাই বাস্তবতা, আচ্ছা আমরা প্রতীকটাই দেই না কেন। সেখানেও কিন্তু কেবল চেয়ারম্যান পদে, সমস্ত পদগুলোতে দেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে দেখা গেল এর পরেও দলের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হয়, সুষ্ঠু প্রতিযোগিতাটা বিঘ্নিত হচ্ছিল। আমি যতটুকু একজন সাংবাদিক হিসেবে জানি যে দলের মধ্যে মনে করেন নমিনেশন দিলে 3 জন, আওয়ামী লীগ বিএনপি এমন দল যাদের উপজেলা পর্যায় পর্যন্ত, এমনকি ইউনিয়ন পর্যায়ে প্রার্থী দিতে হলে কমপক্ষে 3 জন করে তাদের দলের যোগ্য প্রার্থী আছেন। ফলে কাকে দেবেন কাকে দেবেন না, একজনকে দিলেন, 2 জন ওই দলের পক্ষে না গিয়ে বরং উল্টা দলের প্রার্থীকে সমর্থন করে। আমার ধারণা এই বিবেচনা তারা বললেন যে না, আমার দলের লোক আমার যার যার মতো থাকুক, জনপ্রিয়তায় যে বিজয় হয়ে আসবেন। এখন কেন বিএনপির লোকেরা যায়? দেখেন, এলাকায় রাজনীতি করতে হলে যারা দীর্ঘদিন মাটির সাথে সম্পর্ক, তাদের তো আপনি উপজেলা চেয়ারম্যান হন কি না হন, এলাকার লোকে আপনাকে যখন সালাম দিবে, আপনাকে মুরব্বী মানে আপনার কাছেই কিন্তু সমস্যা নিয়ে আসে। তো এইটা যেহেতু ব্যাপার, আপনি যেই দলই করেন, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত বা মুসলিম লীগ হোক, তাদের কাছে আসে। তারা যখন দেখে যে সারা বছর আমাকে এই জনগণকে নিয়েই থাকতে হয়, কেন না আমি আমার প্রভাব প্রতিপত্তিটা রাখি। কারণ আমাকে তো একটা, যদি আমি একটা উপজেলা চেয়ারম্যান হই বা ভাইস চেয়ারম্যান হই, একটা পদে থাকি, তাহলে আমার পক্ষে তাদের উপকার করাটা সুবিধাজনক হয়। এটা প্রথম লক্ষ্য আমি মনে করি। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে, আমি যদি রাজনীতি করি, আমার ওই রকম একটা অবস্থান থেকে যদি আমি কাজটা উপকার করতে পারি, তাহলে আমার রাজনীতিটাও করতে সুবিধা হয়। বাস্তবতা হচ্ছে এটা ভাই, বাংলাদেশে যখন যেই দল ক্ষমতায় থাকে, সরকারি দল একজন বড় নেতাকে সামনে রেখেই আমি বলছি, তখন স্থানীয় প্রশাসনগুলো সরকারি দলের প্রতি টিল্টেড থাকে। এটা বাংলাদেশ জন্মের বাস্তবতা, আমাদের উপমহাদেশে এই সংস্কৃতি আছে। তো সেই জায়গায় তারা মনে করেন যে এই ক্ষমতাসীন দলের প্রভাবের বাইরে আমি যদি বিএনপির রাজনীতি করে টিকে থাকতে চাই, আমার অ্যাটলিস্ট একটা প্রশাসনিক ক্ষমতা থাকলে পরে আমার রাজনীতিটা করতে সুবিধা হবে। তারা কিন্তু সেই আন্তরিকতার থেকে, একটা হচ্ছে মানুষের উপকার করতে চায়, যাদের জনপ্রিয়তা আছে, জনপ্রিয়তা নাই তারা কিন্তু ওই নির্বাচনের ধারে কাছে যায় না। যারা মনে করে যে না, আমি নির্বাচনে যদি পরিশ্রম করি আমার একটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে, তারাই কেবল প্রার্থী হচ্ছেন। সেই ক্ষেত্রে তারা ওই চ্যালেঞ্জও নিচ্ছেন যে আমাকে যদি দল থেকে বহিষ্কার করেন, কারণ এই সংস্কৃতি আমাদের আছে। আপনি এই সংস্কৃতি, আপনি এই সাক্কুর কথা বলেন, মানে কুমিল্লা থেকে শুরু করে এরকম অনেকে আছে যারা বিজয়ী হবার বহিষ্কার করেছেন, বিজয়ী হবার পর আবার ফুলের মালা দিয়ে যোগ দিয়েছেন। একদম সর্বশেষ দৃষ্টান্ত বলি ভাই, মাত্র 1 সপ্তাহ হয়নি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে মাহবুদ্দিন খোকনকে। উনি জনপ্রিয়তার সাথে আইনজীবী ফোরামে বিজয়ী হয়ে এসছেন, এবং তার একেবারে সপ্তাহ তো পেরোয়নি, সর্বোচ্চ হাইকমান্ড থেকে নির্দেশনা দিয়ে দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে একজনের সিদ্ধান্তে তাকে পুনর্বহাল করা হলো। এই দৃষ্টান্ত যখন সামনে, তখন বিএনপির নেতারা কেন অংশ নেবেন না? এইটা। আর শেষ অংশে খালি দ্বিতীয় প্রশ্নের একটি বাক্য দিয়ে বলি যে আমাদের এখানে নির্বাচন প্রক্রিয়াটাই কিন্তু এরকম, যার মধ্য দিয়ে যে মানে স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে ওই ধাপগুলো এগিয়ে আসতেই হবে। যে আমি যদি স্থানীয় সরকারে দেখতে পারি জনগণের অংশগ্রহণটা নিশ্চিত হচ্ছে, তাহলে জাতীয় নির্বাচনও আমরা দেখব যে মানুষ নির্বাচনমুখী। অর্থাৎ আমি আমার ভোট দেওয়ার অধিকারটা এটা করব। আর আপনার আলোচনার এই একটা বাক্য দিয়ে শেষ করব, রাজনীতির ফাঁদ বলছেন তো, আমার কখনো কখনো মনে হয় বিএনপি যেন রাজনীতির ওয়াকওভারের খেলা খেলছে। তারা বারবার আওয়ামী লীগকে ওয়াকওভার দিচ্ছেন কেন, এই প্রশ্ন কিন্তু অনেক জনগণ করে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজিজ ভাই। আর একটা প্রসঙ্গে যেতে চাই, আজকে একটি পত্রিকার খবর যে আন্দোলনের তহবিল আত্মসাৎ করেছেন বিএনপি নেতারা। বলছেন কোনটি? গত নির্বাচনের আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্দোলন পরিচালিত করার জন্য দলের পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির তহবিল থেকে বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা
তারা আন্দোলন সংগঠিত করার জন্য খরচ না করে নিজেরাই পকেটে রেখে দিয়েছেন। তো এই জায়গাতে প্রশ্নটি হচ্ছে, বিএনপি যে ফাঁদের কথা বলছে ক্ষেত্র বিশেষে, মানে এই রিপোর্ট যদি সত্যি হয় তো বিএনপি কি নিজের ফাঁদেই নিজেরা পড়ছে? দেখেন, রিপোর্টটা সাংবাদিক হিসেবে তো বলবোই রিপোর্টটা সত্য, কারণ এই রিপোর্টে তো এখন কারো নাম উল্লেখ করা যায় না, করে নাই। তবে একটা জিনিস আমি পেয়েছি, একটা বিভাগে 50 লক্ষ টাকা পর্যন্ত তহবিলে অনুদান দিয়েছে বিএনপি। আওয়ামী লীগের একটা ব্যক্তি 2-4-5 কোটি টাকা ইয়ে করে, তহবিল তৈরি করে, চাঁদা তোলে। সুতরাং এটা কোনো বিষয় না। 50 লাখ টাকা একটা বিভাগে তহবিল থেকে দিছে, আর বিএনপি আওয়ামী লীগের মতো লোক ইলেকশনের দায়িত্ব পালন করছে, সে হয় 50 লাখ টাকা যদি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক পেয়ে থাকে, সে আর 10 কোটি টাকা উঠাইছে, 5 কোটি টাকা উঠাইছে ইলেকশন। আন্দোলনটা করবে কেন পুরো বিভাগ নিয়ে? একটা রাজশাহী বিভাগে, পুরানো বিভাগে, রংপুর সহ 16টা জেলা, 16টা জেলার দায়িত্ব দিলেন ইলেকশন করতে, কতগুলো কনস্টিটিউয়েন্সি। তো আপনি ইলেকশন করতে 50 লাখ টাকা বাজেট দিলেন কেন? 50 লাখ টাকা কি আন্দোলন হবে? ইলেকশনে না যাওয়ার আন্দোলন করতে, আন্দোলন করতেই তো, আন্দোলন করতে 50 লাখ টাকা। একটা রাজশাহী থেকে লোক আনে, আন্দোলনের লোক আনলে একটা বাস ভাড়া লাগে কত, হিসাব করছেন নি? খাওয়া দিতে কত লাগেনি? এটা কোনো টাকা নাকি? এটা তোকে বাংলাদেশের এখন যে রাজনীতির যে টাকা পয়সা খরচ হয়, একটা ছাত্র 2000 কোটি টাকা পাচার করে দেয়। হ্যাঁ, একটা ছাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কমিশন চায় 60 কোটি টাকা। তো এই 50 লাখ টাকা একটা বিভাগে আন্দোলনের জন্য লোক আনা নেওয়ার জন্য দিছে, তার ভিতরে ধরো আরো চাঁদা তুলছে নাই আরো 50 লাখ টাকা, তার ভিতরে একটা বড় নেতা 50 লাখ টাকা মেরিয়ে দিছে। এ তো দেই, এটা আমি আমার কাছে মোটেই এটা গুরুত্বপূর্ণ। এটা এই বড় বড় পার্টি না ছোট পার্টি ভাই বলেন, যাই বলেন, কারণ হচ্ছে আমাদের যে ছোট সময় ছিল, যখন স্কুলে ছিলাম, যখন ইউনিভার্সিটি পর্যন্ত ছিলাম, একটা দুর্নীতিবাজ দেখলে, ঘুষখোর দেখলে ঘৃণা করতাম মনের থেকে। এখন কিন্তু এইটা নাই। এখন ঘুষ, দুর্নীতি, চুরি করা, এই যে যেটা বললেন, এটা একটা সাধারণ হয়ে গেছে। মনে হয় আমরা যারা বসে আছি, আমরা সুযোগ পাই না বলে সৎ আছি, নইলে আমরা বসায় দিলে আমরাও খেয়ে ফেলাইতাম। তো মানসিকভাবে সব করাপ্ট হয়ে গেছি। দেখেন, ঘুষ ছাড়া কোনো কাজ হয় বলেন? কোনো কাজ হয়? তো রাজনৈতিক দল অর্গানাইজ করতে দিছে, দেখছি না, ট্রাক ভাড়া বিরিয়ানি খাওয়াই দেয়, অমুক করে দেয়, এবারে বসে আসবো করতে, আইবো করতে। রাজশাহী থেকে 50 লাখ টাকা দিছে, 50 লাখ টাকা কতবার আসছে বলেন? থেকে এই ট্রাক ভাড়া কত লাগছে, বাস ভাড়া কত লাগছে, খাওয়া কত লাগছে। এখন তো বিনা পয়সায় পলিটিক্স হয় না। আগে তো ছাত্র জীবনে চারিয়া না। আচ্ছা, বুঝতে পেরেছি, এটাকে বড় করে দেখছেন না। আরেকটা কথা মঞ্জু ভাই যেটি বলছিলেন, বিএনপি ওয়াক ওভার দিয়ে দিচ্ছে আওয়ামী লীগকে। না, এটা এক ধরনের ওয়াক ওভার আমি বলি। কারণ হচ্ছে দেখেন, 2014 সালের যে নির্বাচনটা বয়কট বিএনপি করলো, তখন যে বিএনপির পজিশন ছিল, আমি কিন্তু প্রথম বলেছি যে এই নির্বাচনটা বয়কট করা সঠিক হয় নাই। যদি ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করত, আমার ধারণা ক্ষমতায় গেলেও যেতে পারতো, না গেলে অনেক সিট নিয়ে বিরোধী দল থাকতো। তাহলে আজকের যে রাজনীতিক, যে আজকে সারা বিশ্ব বলে আমরা স্বৈরাচার, আমরা হাইব্রিড গণতন্ত্র, এইসব উপাধির এই জায়গায় ফিরে আসতো না, রাজনীতিটা পূর্বের অবস্থায় থাকছে। সুতরাং বিএনপি নির্বাচনে না যাওয়ার কারণে, ওই নির্বাচনে যাওয়ার কারণে আস্তে আস্তে আমরা গণতন্ত্রের পথ থেকে ছিটকে পড়তেছি। জি, আপনাকে ধন্যবাদ। কামাল ভাই, আপনি যে কথাটা দিয়ে শুরু করেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার কারণে আমাদের গণতন্ত্রের ঘাটতি দেখা দিয়েছে, আজিজ ভাই যেটি বলার চেষ্টা করছেন। দেখেন আজিজ ভাই, আপনি বললেন না যে 50 লক্ষ টাকা একটা ডিভিশনের দায়িত্ব। আজিজ ভাই, এটা কোনো টাকা না, ছাত্রদের এত টাকা পাওয়া যায়, এটা আজিজ ভাই চিন্তা চেতনায় যে দলকে ধারণ করে, এটা বলা স্বাভাবিক। কারণ ওই দলের যিনি এখন বিদেশে পালিয়ে আছেন, পত্রিকার হেডলাইন হয়েছিল যে 17 দেশে তারেক মামুনের 22,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। 22,000 কোটি টাকা যে দলের নেতা পাচার করে, সেই দলে 50 লাখ টাকা অনিয়ম হবে, এটা আজিজ ভাইয়ের কাছে সামান্য বিষয়। আমি শুধু না, কর্নেল অলিও একসময় বলেছিলেন যে বিএনপির ক্ষমতার সময় যে বিএনপির 20-15 জন মন্ত্রী আছে, একটা সিন্ডিকেট করে বাজার থেকে প্রায় 20,000 কোটি টাকা নেয়। এটা কর্নেল অলির কথা, মুক্তবাজারের কথা বল। এটা বিএনপির কাছে এটা। আর আপনি আমাকে যেটা প্রশ্ন করেছেন যে উনি বললেন বিদেশিরা বলে কি স্বৈরাচার, কোনো বিদেশি বলে না। এটা যারা স্বৈরাচার, যারা গণতন্ত্র হত্যা করেছে,
যারা গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করেছেন, যারা ভোট ডাকাতি ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন কয়েকবার, 96 সালে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন, পারেননি। 2007 সালের 22শে জানুয়ারি ভোট ডাকাতি ভোট চুরি করে ভুয়া ভোটার করে ক্ষমতায় যেতে চেয়েছিল। যারা মানুষ খুন করেছে, মানুষ হত্যা করেছে, তারা হচ্ছে গণতন্ত্র হত্যাকারী। তারা বলছেন এই সরকারকে স্বৈরাচার। যে সরকার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান যে গণতন্ত্রের মানুষকেরা বঙ্গবন্ধু তানা দিয়েছে, যিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে এবং মানুষের কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে বলে আজকে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল উন্নয়নশীল হিসেবে প্রতিষ্ঠা করেছে। সেই নেত্রী সম্পর্কে ওরাই বলেন, যারা বাংলাদেশকে 5-5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, খুনের রাষ্ট্রে পরিণত করেছেন, অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন, জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছেন, সন্ত্রাসীদের রাষ্ট্রে পরিণত করেছেন, যাদের আমলটা ছিল অন্ধকার, যারা মানে স্বৈরাচার মহাস্বৈরাচারে রূপান্তরিত হয়েছিল, পাকিস্তানকে ছাড়িয়ে গেছিল অত্যাচারের নির্যাতনের দিক দিয়ে। সেই দলের নেতারাই গণতন্ত্রের মানুষকন্যা, উন্নয়ন সমৃদ্ধির পথিক, বাংলাদেশের মানুষের অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকেই সরকারকেই বলেন শেখ হাসিনার দিয়া মুক্ত চিন্তায় দাঁড়িয়ে এই কথাগুলো বলেন। তারা বলেন, বিএনপি মহাসচিব আজকে বলছেন যে সরকার মুক্ত চিন্তাকে বাধা দিচ্ছে। সরকার যদি মুক্ত চিন্তাকে বাধা দিত তাহলে আজকে আপনার 32টা টেলিভিশন অন এয়ারে থাকতো না। সরকার যদি মুক্ত চিন্তায় বাধা দিত তাহলে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সরকারের সমালোচনা করেন, আজিজ ভাইরা যেভাবে টেলিভিশনের সরকারের বিরুদ্ধে কথা বলেন, তাহলে এটা হইতো না। তাহলে মির্জা ফখরুল্লাহ যেভাবে মানুষকে মানে পিটিয়ে, পুলিশকে পিটিয়ে হত্যা করে, এই অবস্থা থাকতো না যদি সরকার মুক্ত মানে কণ্ঠকে যদি কারো স্তব্ধ করতে সেটি পারতো না। এই সরকার মানুষের কথা বলার অধিকারে বিশ্বাস করে, কথা বলার সুযোগ দেয় এবং তার একটা উদাহরণ দেয়। এর আপনার একাদশ পার্লামেন্টে বিএনপি 7 জন নেতা ছিল, তারা যে তির্যক ভাষায় সরকারের সমালোচনা করেছেন, কিন্তু এর আগের পার্লামেন্টে বঙ্গবন্ধু তনয়ের গায়ে স্পিনটার, পার্লামেন্টে বিরোধী দলের নেতা দাঁড়ালে কথা বল মাইক বন্ধ করতে পারেন, এটা কনভেনশন, তার মাইক পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। একজন মহিলা এমপি আওয়ামী লীগের, তাকে মারতে উদ্যত হয়েছেন বিএনপির 2 জন সংসদ সদস্য। এটা হচ্ছে পার্থক্য। মঞ্জু ভাই, এই প্রসঙ্গটা যদি গতকালকে ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, তারপরে যদি এটা নিয়ে কথা আসছে, বিএনপি মহাসচিবের কথাটা বলছিলাম, গতকালকে বিএনপি মহাসচিব বিবৃতিতে কথা বলেছেন, মুক্ত চিন্তা মুক্তভাবে মত প্রকাশ করার প্রসঙ্গটা শুধু বাংলাদেশে, পৃথিবী জুড়ে আলোচিত। এইখানে আমাদের পাল্টাপাল্টি বক্তব্য আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে এরকমভাবে যে রাজনৈতিক নেতারা আমাদের যখন এটি কথা বলেন, তারা কতটুকু বিষয়টাকে মিন করার চেষ্টা করেন আর কতটুকু নিজের দিকে টেনে নিয়ে বলার চেষ্টা করেন, মানে প্রসঙ্গটা যখন আসে মুক্ত চিন্তার কিংবা মুক্ত গণমাধ্যমে। এটা একেবারে আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা নিহিত। শেষ অংশ যেটা বলেছেন, আমি একজন রাজনীতিবিদ এবং আরেকজন রাজনীতি সচেতন বিদের মতোই সাংবাদিক, ওনাকে সামনে রেখে বলছি, আসলে রাজনীতিবিদরা কথা যখন বলেন না, আমরা গণমাধ্যমে একটি কথা শুনি না প্রায়, যেটা রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক বক্তব্য বলতেই সাধারণ জনগণ বুঝে নেয় এইটার মধ্যে এটা ওনারা মিন করেন নাই, প্রায়শই কিন্তু বলা হয় উনি রাজনৈতিকভাবে এটাকে একটা যুক্তি দেখিয়েছেন। বাস্তবতা হচ্ছে, দেখেন, আমি কোনো দলীয়ভাবে বলতে চাই না, বিরোধী দল যদি বলে যে আজকে মুক্ত চিন্তা মুক্ত গণমাধ্যম নয়, আমি সাংবাদিকতা শুরু করেছি 83-84 থেকে, সামরিক শাসন আমলে করেছি, আধা সামরিক শাসন আমলে, গণতান্ত্রিক আমলে, এখন আমাদের 32টা টেলিভিশন কেবল না, যে পরিমাণ সংবাদপত্র প্রচার হয়, প্রত্যেক দিন আলোচনার পরে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেন, এটা আমরাও টেবিল টকে বলি, যে 1 ঘন্টা আলোচনার পরে সব বলে টলে ওই টকশোর শেষে বলে যে কথা বলার তো কোনো স্বাধীনতাই নাই। তো বিষয়টা তো বাস্তবতা। এই টকশো যখন শুরু হয়েছে, আপনি আজিজ ভাইকেও বলে দেন না, আমাদেরও বলেন নাই যে ভাই এইটুকু বলা যাবে এইটুকু বলা যাবে না। আমরা আমাদের টেলিভিশন ডিবিসিতে যখন করি আমরা একই কথা। আমি খালি একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করব এই পর্বটা, সেটা হচ্ছে যে দেখেন, এটাও কিন্তু টেবিল টকে আলোচনা হয় যে বিরোধী দলকে বাঁচিয়ে রেখেছে মূলত গণমাধ্যম। আমরা সক্রিয় বিরোধী দল নাই সংসদে, যেটা আমি বললাম। আমার তো সন্দেহ হয় যে বিএনপি ইচ্ছা করে ওয়াকওভার দিয়ে, ওয়াকওভার কেন দিয়েছেন সেটা আরেক আলোচনা,
হতে পারে তারা মনে করেন যে বিজয়ী না হওয়া পর্যন্ত আমি নির্বাচনে অংশ নেব না। আমি সেই নির্বাচন চাই যেখানে আমি নিশ্চিত সরকার গঠন করব। যতক্ষণ সেটা নিশ্চিত না হবে জনপ্রিয়তা, আমি এই নির্বাচনে যাব না। তার মানে খেলা একেবারে কখন দেয়? যখন আমি মনে করি আমি পার্টি হিসেবে দুর্বল, অথবা আমি মনে করি আমি পুরো সিস্টেমটা মানি না, দুইটার যে কোনো কারণ। তো বিএনপি সেই 14 সাল থেকে তো ওয়াকওভার দিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ একের পর এক শক্তিশালী হচ্ছে, আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের দলের পক্ষ থেকে। এখন যদি দৃষ্টান্ত যেটা আমি বলতে চাচ্ছি, এই যে জনসভাগুলো হচ্ছে, আমরা যখন কিশোর ছিলাম, এই আমার ভাই কামাল ভাই যখন কিশোর হিসাবে মানে ছাত্রনেতা ছিলেন, পরবর্তী যুবনেতা হয়ে আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, তখন একটা জনসভা করতে ঘাম ঝরে যেত। আজিজ ভাইও জানেন, উনি একসময় ছাত্রনেতা ছিলেন। আপনাকে পোস্টার লিখতে হতো, ব্যানার ছাপাতে হতো, লিফলেট দিতে হতো, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হতো আগামীকাল বৈঠক। আমি খালি একটি প্রশ্ন করব বিনীতভাবে বিরোধী দলের সকল দলকে, কেবল বিএনপিকে না, গত 10 বছরে কে জনসভা করেছেন, কয়টা পোস্টার ছাপিয়েছেন আপনারা? অথচ জনসভার লোক গিয়েছে, কিভাবে গিয়েছে? এই যে আমরা টেলিভিশন, বিনা পয়সায় আমরা স্কল দিয়ে প্রচার করি, আগামীকাল অমুক দলের সমাবেশ, পরশুদিন অমুক দলের আলোচনা সভা, এতেই কিন্তু লোকজন যায়, ওনাদের বক্তব্য প্রচার করি। একটি জনসভায় অনেক কষ্ট করে 500-1000 লোক হতো যারা ছোট দল, অথবা ধরেন 5000 লোক হতো। আজকে আজিজ ভাই বক্তৃতা করতেছেন, 4 কোটি মানুষ ওনার বক্তব্য দেখছেন, ওনার আদর্শের বক্তব্য। বিএনপি বলেন বা বিএনপি সমমনা যারা রাজনৈতিক জোট, অথবা জামাত, অথবা আওয়ামী লীগের কথাও বলি, তারা ভাইরা আওয়ামী লীগের লোকজনও কিন্তু জনসভার সংখ্যা কমিয়ে দিয়েছেন। কারণ এখন আর বড় জনসভা করে কর্মীদেরকে এনে মাইকের প্যান্ডেল টানিয়ে খরচ দেওয়ার দরকার নাই। ওনারা টেলিভিশনে বক্তৃতা দিলেই কিন্তু ওনার এলাকার লোকজন এখানে বসে, খুলনার লোকজন শুনে ফেলছে ওনার বক্তৃতা। ফলে এই যে গণমাধ্যমগুলোর এক ধরনের মুক্ত চলাফেরার কারণে রাজনীতিবিদরা জনগণের কাছে যেতে পারছেন তাদের বক্তব্য নিয়ে, এটাই আমি মনে করি মুক্ত সাংবাদিকতা। আরেকটা এই ব্যাপারে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, যেটা আমরা বিভিন্ন আন্তর্জাতিক সূচকের মানদণ্ড বলি। উনি বলেছেন, এটাকে চ্যালেঞ্জ করেছেন এবং তারা স্বীকার করেছেন তথ্যপাত্র ভুল। ভাই, বাংলাদেশের মানদণ্ড কোনোভাবে আফগানিস্তানের নিচে হতে পারে না। যেই আফগানিস্তানে আপনি সাংবাদিকতা দন্তাস্য উচ্চারণ করতে পারবেন না, তার নিচে কিভাবে যায়? তথ্য কোত্থেকে নেয়? গণমাধ্যমে যে তথ্য আসে সেগুলো নিয়ে। তো গণমাধ্যম ওপেন আছে বলেই সেখানে একজন সাংবাদিকের গায়ে যদি সামান্য আঁচড়ও পড়ে, সেটা ডিজিটাল মিডিয়াতেও যায়, সেটা আপনার গণমাধ্যমে আসে। এইগুলো তথ্য হিসাব করলে দেখা যায় যে অনেক সাংবাদিকের উপর আঁচড় পড়েছে। সেই জায়গায় আমি মনে করব যে বাংলাদেশের গণমাধ্যম, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে কি হচ্ছে, এই যে মানে ছাত্ররা যে বিক্ষোভ করছে, আজকে কয়টা সাংবাদিকের সেই খবর আমরা গণমাধ্যম কোত্থেকে পাই? আল জাজিরা দেখতে হচ্ছে, আমি সিএনএন দেখে, রয়টার দেখে প্রকৃত চিত্র আমরা রিপোর্ট দিতে পারছি না। তার মানে ওনারা আমাদেরকে সবক দেন যে বাংলাদেশের মুক্ত গণমাধ্যমের মানদণ্ড কি পরিমাণ। নিজের দিকে তাকান। শেষ করব এইটুকু বলে, 1991 সালে যখন নাকি আপনার 2003-04 দিকে যখন ইরাক যুদ্ধটা হয়, সেই সময় আমেরিকানরা একটা কথা প্রচলন শুরু করেছিল, জার্নালিজম 2 রকমের, একটা হচ্ছে প্যাট্রিয়টিক জার্নালিজম, আর একটা অবজেক্টিভ জার্নালিজম। অর্থাৎ আপনি হয় দেশপ্রেমিক জার্নালিজম করবেন, করলে আমেরিকা যা করছে আপনি সমর্থন করতে হবে। ইরাকরে আবার বুলডোজার দিয়ে সহায় দিচ্ছেন, সেটার আপনি কিছু বলতে পারবেন, বলবেন ভালো হয়েছে। আর যদি আপনি অবজেক্টিভ করেন, তার মানে আপনি দেশের বিরুদ্ধে গেলেন। আমরা সেই সংজ্ঞা চাই না। আমরা চাই যা সাদা, সাদাকে সাদা, কালোকে কালো বলবো। সেই জায়গায় আমরা অনেক দূরে গিয়েছি। আমি মনে করি না পূর্ণ স্বাধীনতা ভোগ করছি, কিন্তু আমি 83 সালে সাংবাদিকতা শুরুর থেকে ধরি, আমরা অনেক দূরে গিয়ে এসেছি, আরও যেতে হবে। জি, আপনাকে অনেক আজিজ ভাই, 30 সেকেন্ড আপনি তো কোনো কিছু মন্তব্য করেন না। গণমাধ্যমের স্বাধীনতা নেই, এই কথাটা তো গণমাধ্যমে এসে আমরা বলছি, বা আবার বলার পরে গণমাধ্যমে সেটি প্রচার করছে না, নেই, একদম নেই। তাহলে আর পত্রিকা টেলিভিশন চলে কেমন? আছে। তবে একটা জিনিস মনে রাখেন, এই দেশের পলিটিশিয়ানের গণতন্ত্র দরকার নেই, কারণ গণতন্ত্রবিহীন দেশও উন্নয়ন হয়। কিন্তু গণতন্ত্র নাই এমন দেশে মিডিয়া থাকে না। সুতরাং মিডিয়ার জন্য মিডিয়ার সাংবাদিকরা গণতন্ত্র চায়। আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে রিপোর্টার্স উইদাউট বর্ডার, তারাই তো রিপোর্টটা দিয়েছে, সেটা আফগানিস্তানের নিচে বলে নাই, আফগানিস্তানের শুধু উপরে এই সাবকন্টিনেন্টে। আমরা এই অবস্থায় যাব কেন? তার মানে পলিটিক্সের অবস্থাটা ওই জায়গায়। এখন তো আর ইকবাল সুবহান চৌধুরীর মতো লোক মাথায় বাড়ি মারে না। কুষ্টিয়াতে ইকবাল সুবহান চৌধুরী গেছিল, বিএনপির এক নেতা একজন সাংবাদিকের এক কবে হাত কেটে নিয়েছিল, দেখতে গিয়েছিল। এই অপরাধ ছিল ইকবাল সুবহানের, মানে দৌড়ে পালিয়েছিল, জীবন রক্ষা করেছিল, মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছিল। এখন কিন্তু টেলিভিশন বন্ধ হয় না। এই যে আমার মঞ্জু ভাই যে কথা বললেন, অনেক
কিনায় ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার টেলিভিশনে এসে বড় বড় কথা বলছেন, টেলিভিশন আছে বলে তার কথা শুনতেছে, কয়েক কোটি লোক শুনতেছে, জি, শেষ করে 200 জন লোক হাজির করতে পারবে না। জি। শেখ হাসিনার সরকার মানে সাংবাদিক বান্ধব সরকার এবং মুক্ত চিন্তায় বিশ্বাস করে, সমালোচনায় বিশ্বাস করে, গঠনমূলক সমালোচনায় বিশ্বাস করে, যার ফলে বঙ্গবন্ধু তার শেষ করুন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। জি মঞ্জু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, তিনজনকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।